কাব্য সমস্ত গয়না গীতাকে পরিয়ে স্ত্রীর সম্মান দিল স্বস্তিক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ভজনের সাথে কথা বলতে থাকে অগ্নিজিৎ মুখার্জি আর বলে, ভজন ভজন আমি ওই মেয়েটাকে সহ্য করতে পারছি না, সব কিছু হিসাব কিন্তু গুলিয়ে দিচ্ছে ওই মেয়েটা। আর অন্যদিকে গীতা কথা বলতে থাকে ওসির সাথে আর বলে, আপনি চিন্তা করবেন না, আমি তো আছি, সমস্তটা সাজিয়ে দেব, যেমনটা আমি করেছিলাম প্রথম থেকেই তেমনটা। বিয়ে হয়েছে বলে যে আমার মধ্যে একটু পরিবর্তন এসেছে সেটা কখনোই ভাববেন না। আমি নিজেকে যেমনভাবে রেখেছিলাম ঠিক তেমনভাবেই রেখেছি। তখনই বড়বাবু বলে, অগ্নিকন্যা, তাহলে এটা কি আপনার কোনো প্ল্যান? আর গীতা তখন বলে, ধরে নিন তেমনটাই। জানেন তো বড়বাবু, কোনো সম্পর্ক আমাদের জীবনে বোঝা হয়ে যায়, না আমরা পারি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে, আর না আমরা পারি সেই সম্পর্কটাকে বয়ে নিয়ে যেতে। সেই অবস্থায় পড়েছি। এ সমস্ত কথা আমি আপনাকে পরে বুঝিয়ে বলবো। এখন এটুকু জেনে রাখুন, আমি কখনো মানুষকে ঠকাইনি আর ঠকাতে পারবও না। তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব। আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন। এই বলেই ফোনটা কেটে দেয়। তখনই বড়বাবু বলে, নিশ্চয়ই অগ্নিকন্যা এমন কিছু একটা বিপদে পড়েছে, তার জন্য এই কাজটা করতে বাধ্য হয়েছে। কিন্তু উনি ওনার লক্ষ্য থেকে কখনোই সরবে না, সেটা আমি খুব ভালো মতন বুঝতে পেরে গেছি। এর মধ্যেই দেখা যায় যে স্বস্তিক তখন বলে, বাবা, লেডি সালমান খানের বিরুদ্ধে তুমি কোনোভাবেই কোনো কিছু স্টেপ নিতে পারো না। তখনই অগ্নিজিৎ বলে, এই চুপ করো, নিজের বাবার কথা ভেবেছিলে? ভাবোনি। ভজন তখন বলে, স্যার, প্রেস মিট একদম রেডি আছে, চলুন আপনি গিয়ে সমস্ত কিছু খুলে বলবেন। তখন স্বস্তিক বলে, না বাবা, এটা তুমি করতে পারো না, কোনোভাবেই পারো না। তখন অগ্নিজিৎ বলে, আমি কি পারি আর কি পারি না আমি সেটা তোমার থেকে শুনবো না, বুঝতে পেরেছো? আর এর মধ্যেই স্বস্তিকের মা তখন বলে, স্বস্তিক, তোর যে এতটা পরিবর্তন হবে এটা তুমি ভাবতেই পারিনি। কি করেছে ওই মেয়েটা? হ্যাঁ, কি জাদু করেছে বল? কিলো চুপ করে যাচ্ছিস কেন? এরপর স্বস্তিক বলে, মা, আমি আর এসব ব্যাপারে কথা বলতে চাই না, অনেক হয়ে গেছে, তোমরা দয়া করে চুপ করো। এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি ওকে কেস লড়তে দেব না, কিছুতেই না। ওই কৃপানের ছাড়ানো ব্যবস্থা আমি করবই। 14 দিন পরে ও জেল থেকে বেরোবে, বেকসুর খালাস পাবে। এর মধ্যেই গীতা এসে বলে, সেগুড়ে বালি, কখনোই সেটা হবে না, কারণ অ্যাডভোকেট গাঙ্গুলি থাকতে কখনোই ওই কৃপানের ছাড়া হবে না। ওকে আমি ছাড়তে দেব না, কিছুতেই না। আর ঠিক তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না তুমি। তখন গীতা বলে, আমি কি করতে পারবো আর কি পারবো না সেটা আমিই জানি, চলমান ইনস্টিটিউশন। আর তখনই অগ্নিজিতের মেয়ে বলে, এই মুখ সামলে কথা বলো, তুমি আমার পাপাকে কখনো অগ্নিজিৎ মুখার্জি বলছো, কখনো অ্যাডভোকেট মুখার্জি বলছো, আবার কখনো চলমান ইনস্টিটিউশন বলছো, কেন? কিসের জন্য? আপনি এরপরে গীতা বলে, আপনি আপনার মুখটাকে দয়া করে বন্ধ রাখুন। এটা হচ্ছে লয়ার ভার্সেস লয়ারের তর্কযুদ্ধ, এখানে সাধারণ মানুষরা কোনোভাবেই ঢুকতে পারবে না। এরপরে গিনি বলে, তুই চুপ করবি? কেন এরকম করছিস? তোর বিয়ে হয়ে গেছে, তোর একটা সংসার আছে, সেই সংসারের মধ্যে তুই নিজেকে নিয়োগ কর, বুঝেছিস? তুই আর এরকম বাড়াবাড়ি করিস না। গীতা তখন বলে, আমি কি করব আর কি করব না সেটা আমাকেই ভাবতে দে, তোকে ভাবতে হবে না। এর মধ্যেই জাগৃতি তখন বলে, এই মেয়েটার সাথে মুখ লাগাতে ইচ্ছে করে না, এ সবসময় আদা জল খেয়ে লেগে থাকে ঝামেলা করার জন্য। আর তখন গীতা বলে, ঝামেলা তো আপনারা করছেন, ঝামেলা যদি আপনারা করেন তো আমাকে তো উত্তরগুলো দিতে হবে নাকি? আমার তো শুধু স্পিচ প্রবলেম আছে, আর আপনাদের প্রত্যেকের মনের মধ্যে রয়েছে প্রবলেম, যেটা কোনো দিনও সরবে না। আর এই যে অগ্নিজিৎ মুখার্জির বাড়ি, এই পুরো বাড়ি, এই মহলটা বানিয়েছেন 2 নম্বরই টাকা পয়সায়, সেই বাড়ি আমি জাস্ট ভেঙে গুড়িয়ে দেবো। এরপর জাগৃতি বলে, তুমি কিন্তু মাত্রা অতিরিক্ত কথা বলছো। এরপর গীতা বলে, যা বলেছি একদম ঠিক বলেছি। গিনি তখন বলে, এই শোন, তুই চুপ কর, চল, তোর ভাত কাপড়ের অনুষ্ঠান হবে, তোর কত নিয়মকানুন বাকি, আর তুই এই সমস্ত কেন করছিস বলতো? আর তখন গীতা বলে, কিসের ভাত কাপড়? এই বাড়ির ভাত খেলে আমার গলা দিয়ে উঠে আসবে, আমি খাবো না। তখনই জাগৃতি বলে, দেখো দেখো গিনি, তোমার বোনের ভাষা দেখো কি শুরু করেছে। এরপর গীতা বলে কয়ে ওপরে চলে যায়। তখনই চলে এসেছিল সাত্বিক আর বলে, দাঁড়ান, কোথায় যাচ্ছেন এত তাড়াতাড়ি কিসের? আপনাদের কাজ এখনো বাকি আছে। আরে আপনি ভুলে গেলেন, শাস্ত্র মতে আমার ভাই আপনার সিঁথিতে সবার সামনেই সিঁদুর পরিয়ে দেবে, না হলে তো কোনোভাবেই হবে না। তখনই গীতা বলে, আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করছেন, আপনি আপনার ভাইকে ইনসাল্ট করছেন, এটা আপনি করতে পারেন না। সাত্বিক তখন বলে, আমি কি পারি আর কি পারি না সেটা আমি জানি, আপনাকে বলে দিতে হবে না।
মা, বাবা, একটা বিয়ের অনুষ্ঠান করতে হবে আর সেখানে গীতাকে সিঁদুর পরিয়ে দেবে আমার ভাই স্বস্তিক। এরপর গীতা মনে মনে ভাবে কি করব আমি এখন, কি করে বাঁচবো এই জায়গাটা থেকে। অন্যদিকে কাব্যার মনের অবস্থা ভীষণই খারাপ। কাব্য খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছে। তখনই কাব্যর মা গলদা চিংড়ি চিকেন নিয়ে এসেছে আর বলে, ঠিক মতন খাওয়া দাওয়াটাও তুই করছিস না, চল আজকে তোকে আমি ঠিক মতন খাইয়ে দেবো, আয় বলছি। কিন্তু কোনোভাবেই কাব্য খেতে চায় না আর বলে, আমি খাবো না, আমি তো বললাম আমি খাবো না, কেন আমাকে জোর করছো শুধু শুধু, আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি খাবো না যখন বলেছি, আমাকে জোর করো না। তখনই চলে এসেছে কিরণকান্তি আর বলে, আমি জানি মা, তোর কতটা কষ্ট হচ্ছে সেটা আমি খুব ভালো মতন জানি, চিন্তা করিস না। আমি ওদেরকে 1 মাস সময় দিয়ে এসেছি, তার মধ্যে কৃপানকে ছাড়াবো আর তোকে ওই বাড়ির বউ করে পাঠাবো। আর ঠিক তখনই কাব্যর মা বলে, আবার আবার তুমি কোনো কলকাঠি নাড়তে চলেছো, তার মানে আবার গুলি চলবে, আবার চারিদিকে মানুষ শেষ হয়ে যাবে, এরকমটা করো না তুমি। কিরণকান্তি বলে, করব, ওই অ্যাডভোকেট গাঙ্গুলিকে আমি শেষ করে দেব, ওকে আমি বাঁচতে দেব না। আমার জীবনে সমস্ত প্রবলেম নিয়ে এসেছে ওই অ্যাডভোকেট গাঙ্গুলি, ওকে কি করে জব্দ করতে হয় সেটা আমি খুব ভালো মতন জানি। এরপর কাব্য বলে, ওদের বাড়ির উঠোন থেকে আমাকে ফিরে আসতে হয়েছে, ওদেরকে তুমি ছাড়বে না বাবা। কিরণকান্তি বলে, ছাড়বো না মা, ছাড়বো না, তুই চিন্তা করিস না। এর মধ্যে দেখা যায় জাগৃতি ফোন করেছে গীতার মাকে আর বলে, দিদি আপনার মেয়ে কিন্তু সমস্ত সীমা অতিক্রম করে যাচ্ছে, ও বিয়ের কোনো নিয়মকানুন মানছে না, ও বলছে আমার হাজবেন্ডের বিপরীতে দাঁড়িয়ে কোর্টে কেস লড়বে, আপনি ওকে বোঝান, ওকে সংসারটা করতে বলুন। তখনই গীতার মা বলে, আমি কি বলবো না সত্যি দিদি, আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। বলছি, গীতা আছে ওখানে, ফোনটা দেবেন। এরপর জাগৃতি গীতাকে বলে, না, ও তোমার মা ফোন করেছে, তোমার সাথে কথা বলতে চাইছে। এরপর গীতাকে বলে, শোন হতভাগী, আগে তো দিদির সংসারটা ভাঙছিলিস আর এখন নিজের সংসারটা ভাঙার জন্য উঠে পড়ে লেগেছিস, কেন রে, কেন কেন এরকম করছিস? 2 বোন একবারই যা হয়েছিস, কত ভালো তোদের কপাল, তোরা সুখে শান্তিতে সংসারটা কর না, তাহলেই তো হয়। গীতা তখন বলে, সবাই যদি সুখে শান্তিতে সংসার করবে, সবাই যদি নিজের কথা ভাববে, তাহলে আমার কথা, আমি ওদের কথা কেন ভাববো না বলতে পারো? আমি নিজের কথা ভাবি না মা, আমি ওই মানুষগুলোর কথা ভাবি যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে, প্রিয়জনকে কষ্ট পেতে দেখেছে, কিন্তু কোনো শাস্তি দিতে পারিনি অপরাধীদের, আমি তাদেরকে শাস্তি দেবো, বুঝেছো? তখনই গিনি এসে ফোনটা নিয়ে নেয় আর বলে, মা তুমি চিন্তা করো না, তুমি বোনকে কোনো খারাপ কথা বলো না, বাকিটা আমি সামলে নিচ্ছি, বলেই ফোনটা কেটে দেয়। আর তারপরেই গিনি বলে, চল তোর ভাত কাপড়ের অনুষ্ঠান হবে। তখনই গীতা বলে, বললাম না এই বাড়ির ভাত আমি খাবো না, বলেই ওপরে চলে যায়। জাগৃতি তখন বলে, এই মেয়েকে সিধে করবে কি করে তুমি, এই মেয়ে কোনো কারোর কথা শোনে? আর তখনই গিনি বলে, মা কাব্যর জন্য আপনি যেই শাড়ি গয়না কিনেছিলেন, আপনি ওগুলো আমাকে দিন, ওকে শাড়ি আর গয়নায় মুড়ে দেবো, দেখি ও কী করে অনুষ্ঠানের যোগ না দিয়ে থাকতে পারে। এরপরই জাগৃতি গিনির কথা মতো সমস্ত কিছু বার করে দিয়েছে আর স্বস্তিককে দিয়ে দিয়েছে গিনি আর বলে, নাও তোমার বউকে তোমার মন মতো করে সাজিয়ে দাও। স্বস্তিক তখন গিয়ে গীতাকে মন মতো করে সাজিয়ে দিয়ে স্ত্রীর সম্মান দেয় আর কাব্যর সমস্ত গয়না শাড়ির সবটাই দিয়ে দিয়েছে গীতাকে।